আচ্ছা, তাহলে এই ক্লাসে আমরা কি জানতেছি? সপ্তম অধ্যায়। আচ্ছা, তার আগে সবই শুরু করার আগে আমি বলে নিচ্ছি, যারা ফার্স্ট হবে আজকের ক্লাসে তাদের জন্য থাকবে আমার এইটা। দেন যারা সেকেন্ড হবে, আমাদের লাইভ আটকাচ্ছে কেন? আচ্ছা, সেকেন্ড হবে তাদের জন্য থাকবে এইটা। দেন যারা থার্ড হবে তাদের জন্য থাকবে এইটা। আচ্ছা, এই জারণ বিজারণ বিক্রিয়া থেকে আসবে, সো এটা নিশ্চিত তো? ওকে। সো দেখো, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া সম্বন্ধে আমরা জানবো, বাট এইটা জানার আগে কি করতে হবে? এইটা জানার আগে এই যে ছোট্ট করে এখানে যে আমি গোল চিহ্ন দিয়ে রাখছি, দুইটা বিষয় লিপিবদ্ধ করছি, এই দুইটা বিষয় জানতে হবে। সো এই দুইটা বিষয় নয়, আমি জাস্ট জারণ সংখ্যা নির্ণয় এই বিষয়টা জানাবো। দেন আমি জারণ বিজারণ বিক্রিয়া জানাবো। দেন আমি জারণ বিজারণ যুগপৎ এই জিনিসটা বুঝাবো। খেলা শেষ। জারণ সংখ্যা কি জানবো আমরা? ফার্স্টলি জারণ সংখ্যা। একটু ক্লাসে মনোযোগ দেই, একটু ক্লাসে মনোযোগ দেই। জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। জারণ সংখ্যা কি এন্ড কিভাবে এটা বের করতে হয়, কার জারণ সংখ্যা কত। আচ্ছা, সো তুমি বলতে পারো জারণ সংখ্যার এটা একটা সেরা ক্লাস, এভাবে তুমি কোথাও পাবে না। সো দেখো, জারণ সংখ্যা কি? এক কথায় জারণ সংখ্যা যদি আমি বলি তাহলে হচ্ছে চার সংখ্যা। চার সংখ্যাই হচ্ছে জারণ সংখ্যা। শেষ। চার সংখ্যা। এখন চার সংখ্যা কি? বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে এই অধ্যায় পড়ার ক্ষেত্রে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়টা, ওইটা একটু যাদের একটু হলেও ধারণা আছে তাদের কাছে এটা একদম পানি হবে, আর যাদের একটু ধারণা নাই তাদের কাছে কোনো ব্যাপার হবে না। আচ্ছা, জারণ সংখ্যা হচ্ছে চার সংখ্যা। তাহলে আমি যদি চার সংখ্যা নির্ণয় করি, আমি জারণ সংখ্যা নির্ণয় করলাম, এটাই কথা। হাউ টু নির্ণয় চার সংখ্যা, মানে কিভাবে চার সংখ্যা নির্ণয় করতে হয় এইটা আমি এখন শিখাবো। সে একটু লক্ষ্য করো তো, প্রথমেই আমি যদি একটু লিখি যে আমাদের যে পর্যায় সারণী আছে, ওকে, সো পর্যায় সারণী এইটা পিরিয়ডিক টেবল। সো অনেক ধুলা পড়ে গেছে। সো দেখো, এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবল। এখানে আমাদের যদি একটু লক্ষ্য করি, এখানে টোটাল 118টা সম্ভবত মৌল আছে, এবং ভবিষ্যতে তোমরা যদি পারো আরো কিছু মৌল আবিষ্কার করো। ওকে, আচ্ছা, লক্ষ্য করো এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এভাবে 118টা মৌল আছে। ভালো কথা। সো এই প্রত্যেকটা মৌলেরই আমাদের চার্জ সংখ্যা আছে। চার্জ সংখ্যা আছে। বিশেষ দ্রষ্টব্য, এই যে সর্বশেষ গ্রুপ 18 নম্বর গ্রুপ, এইটার কোনো চার্জ নেই। আচ্ছা, সো আমাদের এই যে মৌলগুলো আছে এগুলোর যে চার্জ আছে এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু বলি, আর একটা কথা আমি বলবো সেটা এমনিতেই বুঝতে পারবে। সো লক্ষ্য করো, ফার্স্টলি আমাদের সর্বশ্রেষ্ঠ উদাহরণ সোডিয়াম। যদি তোমাকে বলি যে সোডিয়ামের চার্জ কত, চার্জ কত? আচ্ছা, তাহলে এখন আমি কি করব? সোডিয়ামের আমি জানি হচ্ছে সোডিয়ামের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে একটু খেয়াল করো যে সোডিয়াম এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, এটা প্রথম শক্তি স্তর, একটা দুইটা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা থাকবে। 8 আর 2 এ 10টা হবে। সো 2 4 6 8। এন্ড তৃতীয় শক্তি স্তর যেটা আছে, এখানে সোডিয়ামের আর একটা থাকবে, কেননা এর টোটাল ইলেকট্রন 11টা। আচ্ছা, এখন মেইন কথা হচ্ছে এর টোটাল ইলেকট্রন 11টা। এখন আমরা কিন্তু জানি যে আমরা একটা বিষয় জানি, প্রত্যেকটা মৌলেরই ইলেকট্রন সংখ্যাও যত, প্রোটন সংখ্যাও তত। এই বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। জানি কিনা একটু সবাই জানাও তো, একটু জানাও যে ইলেকট্রন যত প্রোটনও তত থাকে। একটু জানি নাকি? ইলেকট্রন যদি 10 হয় প্রোটন সংখ্যাও 10, এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমি যেহেতু দেখতেছি এর ইলেকট্রন কয়টা? 11টা। আমাদের ইলেকট্রন হচ্ছে 11টা, তাহলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি এর প্রোটনও হচ্ছে 11টা। তাহলে এর ইলেকট্রন 11, প্রোটন 11। তাহলে আমি যদি কি করি, এই 11 ইলেকট্রন হচ্ছে আমরা জানি ঋণাত্মক, জানি কিনা? আর প্রোটন আমরা জানি হচ্ছে ধনাত্মক, জানি কিনা? জানি। তাহলে এই ধনাত্মক, তাহলে ধনাত্মক হয় +11, মানে +11, আর ইলেকট্রন হচ্ছে -11। তাহলে টোটাল চার্জ হচ্ছে 0। 11 থেকে 11 বাদ দিলে 0। ভালো কথা। অর্থাৎ এক কথায় যে কোনো নিরপেক্ষ মৌলের চার্জ 0, এটা আমরা জানি। বাট যখন সোডিয়াম তার অষ্টক পূর্ণ করার জন্য, এই বিষয়গুলো পঞ্চম অধ্যায়ে বলছি, অষ্টক পূর্ণ করার জন্য সে এই ইলেকট্রনটাকে কি করবে? ত্যাগ করবে। ত্যাগ করার ফলে কি হবে? তার ইলেকট্রন সংখ্যা 8 আর 2 এ 10 হবে, অর্থাৎ -10। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা হচ্ছে মাইনাস, ইলেকট্রন কি? ঋণাত্মক। তবে তার প্রোটন সংখ্যা কিন্তু ঠিকই +11ই থেকে গেল। প্রোটন সংখ্যা 11ই থেকে গেল, বাট তার ইলেকট্রন সংখ্যা কি হইলো বলতো? -10 হইলো। অর্থাৎ একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, আগে ছিল 11টা, এখন একটা ত্যাগ করাই হয়েছে 10টা। তাহলে এখন তার চার্জ কত বলতো? 11 বিয়োগ 10 বা -10 + 11 করলে আমরা টোটাল পাবো +1। তাহলে সোডিয়ামের চার্জ হচ্ছে এই ক্ষেত্রে +1। তাহলে যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে তখনই কিন্তু তার চার্জটা পাওয়া সম্ভব। আচ্ছা, সো তাহলে যেহেতু সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে চার্জ হচ্ছে +1, আর চার্জ সংখ্যাই হচ্ছে মৌলের জারণ সংখ্যা,
তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা +1 কেউ কি আমাকে নিষেধ করতে পারবে? পারবে না। অনেকেই কি করবে এইখানে শুধুমাত্র 1 দেবে, বাট এটা কিন্তু সম্পূর্ণ রং। তোমাকে অবশ্যই প্লাস দিতে হবে, প্লাস মাইনাস চিহ্ন রাখতে হবে চার্জের ক্ষেত্রে বা জারণ সংখ্যার ক্ষেত্রে, প্লাস সাইন বা মাইনাস সাইন মাস্ট বি রাখতে হবে। তাহলে দেখো বিষয়টা হচ্ছে কি, যেহেতু সোডিয়ামের আমরা দেখলাম এর চার্জ +1, তাহলে এর জারণ সংখ্যাও +1। এটা কি কেউ আমাকে ভুল বলতে পারবে? পারবে না, কারণ আমরা জানি চার্জ সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? জারণ সংখ্যা। ভালো কথা। এবার আমি যেটা বলবো যে এই যে সোডিয়াম ইলেকট্রন কখন ত্যাগ করবে, এখন যদি আমি এই প্রশ্নটা বলি, এই প্রশ্নটা যারা উত্তর করতে পারবে আজকের ক্লাস তারা জয় করবে। ইলেকট্রন সোডিয়াম কখন ত্যাগ করবে? একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ইলেকট্রন কি সে এমনি এমনি ত্যাগ করবে? একটু কমেন্ট করে জানাও সোডিয়াম ইলেকট্রন কখন ত্যাগ করবে। ওকে, বিক্রিয়া 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 করার সময়, বিক্রিয়া করার সময়, যৌগ গঠনের সময়। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। যৌগ গঠনের সময়, কারণ যখন সে যৌগ গঠন করবে, আমি যদি একটু দেখাই যে সোডিয়ামের এইরকম 2টা আছে, এখানে 8টা আছে, এন্ড লাস্ট কক্ষপথে 1টা আছে। এখন এখানে হচ্ছে আমাদের সোডিয়াম, এবার আমরা একটা ক্লোরিন পরমাণু আঁকি, কেননা সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে NaCl গঠন করে, সো আমরা ক্লোরিন আঁকি। ক্লোরিনের আমরা জানি 17, তাহলে 1টা 2টা, এখানে হচ্ছে 8টা, 8 আর 2 10, আর এই লাস্ট কক্ষপথে হচ্ছে 2 4 6 7। দেখো সোডিয়াম যখন এইরকম অবস্থায় আছে তখন তার টোটাল চার্জ 0, কারণ তার ইলেকট্রনও 11 প্রোটনও 11, প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, প্রোটন প্লাস ইলেকট্রন মাইনাস, তার চার্জ হচ্ছে 0। ক্লোরিন এর চার্জও এখন বর্তমানে 0, কারণ সে একক অবস্থায় আছে, তার ইলেকট্রনও যতটা আছে প্রোটনও ততটা আছে, 0। বাট যখনই সোডিয়াম আর ক্লোরিনের দেখা হবে তখন কিন্তু সোডিয়াম ক্লোরিনকে বলবে যে আমার একটা আফসোস আছে বা আমার একটা দুঃখ আছে। কি আছে? আমার একটা দুঃখ আছে। এখন ক্লোরিন বলবে হ্যাঁ বলো তোমার কি দুঃখ, আমি দেখি কোনো সাহায্য করতে পারি কিনা। তো সোডিয়াম বলবে যে আসলে আমি নিষ্ক্রিয় হতে চাই। ক্লোরিন বলবে বেটা সবাই তো নিষ্ক্রিয় হতে চায়, আমাদের পর্যায়সনে যত মৌল আছে সবাই তো নিষ্ক্রিয় হতে চায়, শুধু তুমি কেন। বাট সোডিয়াম কিন্তু যে একটা বিষয় জানে যে আমি যদি ক্লোরিনকে মাতাইতে পারি তাহলে আমার একটা আর এইটা মিলে আমার একটা হবে, সোডিয়াম কিন্তু এটা আগে থেকে জানে। তো সোডিয়াম এখন নম্র ভাষায় বলবে হ্যাঁ ভালো কথা, সবাই তো চায়, সবাই নিষ্ক্রিয় হতে চায়, বাট তুমি কি নিষ্ক্রিয় হতে চাও? সো ক্লোরিন বলবে অবশ্যই আমি চাই, আমিও তো নিষ্ক্রিয় হতে চাই। সো এখন সোডিয়াম বলবে আচ্ছা তোমার শেষের কক্ষপথে কয়টা ইলেকট্রন? ক্লোরিন বলবে আমার শেষের কক্ষপথে তো 7টা ইলেকট্রন, 7টা। সো তাহলে সোডিয়াম বলবে তোমার আর কয়টা ইলেকট্রন প্রয়োজন? ক্লোরিন বলবে আমার একটা ইলেকট্রন প্রয়োজন, বলবে কিনা, কারণ 8টা হলে সে নিষ্ক্রিয় হবে। আর এইখানে সোডিয়াম বলবে যে এই তো তুমি একটা ভালো কথা বলছো। কি ভালো কথা? যে আমার শেষের কক্ষপথে একটার জ্বালায় আমি বাঁচতেছি না, এই একটাকে যদি কোনো রকম ভাবে আমি তোমাকে দিতে পারি তাহলে আমি নিষ্ক্রিয় হব। তাহলে এই ক্ষেত্রে এখন কি হবে, সোডিয়াম আর এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দেওয়ার ফলে ক্লোরিন আমাদের কি হবে, ক্লোরিন আমাদের কিন্তু মাইনাস হবে। কারণ কি? কারণ হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা তখন হয়ে যাবে কত বলতো, 18, বাট প্রোটন সংখ্যা 17ই থাকবে। তাহলে মাইনাস সংখ্যা বাড়লো না, ইলেকট্রন আমাদের মাইনাস, তাহলে 18টা ইলেকট্রন আর প্রোটন হচ্ছে 17টা, তাহলে চার্জ হবে -1। তাহলে ক্লোরিন এই যে -1 দিলেও ওই একই কথা। অপরদিকে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করলো তাহলে তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো 10টা, বাট তার প্রোটন সংখ্যা তো 11টাই আছে, তাহলে প্রোটন প্লাস 11 আর ইলেকট্রন মাইনাস হচ্ছে 10, তাহলে আমি পাবো +1। তাহলে সোডিয়াম এখন কি হবে, প্লাস আয়নে পরিণত হবে। এখন যখন তার মানে যখন তারা বিক্রিয়া গঠন করে বা যখন তারা যৌগ গঠন করে ঠিক তখনই তারা তাদের ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও, যে যখন আমি যদি NaCl লিখি তখন আমি Na এর জারণ সংখ্যা পাবো, Cl এর জারণ সংখ্যা পাবো বা চার সংখ্যা পাবো। Na এর জারণ সংখ্যা +1 বলতে পারি, ক্লোরিনের জারণ সংখ্যা -1। বাট শুধু যদি Na লিখি এর আমাদের চার্জ সংখ্যা 0, কারণ এর প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান। বাট যখন তার যৌগ গঠন করছে তার মানে বুঝতে হবে ইলেকট্রন আদান প্রদান করছে, তাছাড়া তো যৌগ গঠন হতো না। তো যেহেতু ইলেকট্রন আদান প্রদান করছে তখন তাদের চার্জটা বিদ্যমান। এই জিনিসটা কে কে বুঝতে পারছো তারা একটু জানাও। ওকে, অনেকেই ক্লিয়ার বলছে। তাহলে তার চার্জ সংখ্যা যত তার জারণ সংখ্যা ঠিক তত। তাহলে সোডিয়ামের চার্জ সংখ্যা যখন সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তার চার্জ সংখ্যা +1, তাহলে তার জারণ সংখ্যা +1। এবার ক্লোরিন যেহেতু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তার চার্জ সংখ্যা -1, তাহলে আমরা বলতে পারি ক্লোরিনের জারণ সংখ্যা -1। এক কথায় চার্জ সংখ্যা যা আমাদের জারণ সংখ্যাও তাই। তাহলে এবার আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের যে কোনো একটা মৌল ধরে নিয়ে আসি। আমার কোনটা ভালো লাগলো, সাপোজ আমার ভালো লাগলো হচ্ছে কার্বন। আমার ভালো লাগলো কোনটা বলো, কার্বন। সো কার্বনের আমরা জানি 6, তাহলে একটু লক্ষ্য করো প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 1 2 1, এখানে 1টা 2টা 3টা 4টা।
সো কার্বন কি করবে, অবশ্যই কার্বন 4টে ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? 8টা পূর্ণ করতে গেলে 4টে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে 4টে ইলেকট্রন গ্রহণ করলে তার চার্জ কত হবে, ইলেকট্রন হয়ে যাবে তখন কয়টা টোটাল, 1 2 3 4 5 6, 6 আর 4 -10। অপরদিকে প্রোটন আমাদের কয়টা থাকবে, প্রোটন তো এই যে ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, অর্থাৎ 2 মানে 4 আর 2 6, তাহলে প্রোটন হচ্ছে +6। তাহলে আমরা এখানে চার্জ পাইলাম হচ্ছে -4। তাহলে আমি বলতে পারি কার্বনের চার্জ -4, তার মানে কার্বনের জারণ সংখ্যা -4। এবার আমাকে অক্সিজেন ভালো লাগলো, একটু জানাও তো যে অক্সিজেনের আমাদের চার্জ সংখ্যা কত, একটু জানো, একটু জানো দেখি পারো কিনা, অক্সিজেনের চার্জ সংখ্যা কত একটু জানো, ওই চার্জ সংখ্যাও যা জারণ সংখ্যাও তাই, একটু জানো যে অক্সিজেনের আমাদের চার্জ সংখ্যা কত। আমরা এখনো মেইন জিনিসে প্রবেশ করিনি, আমরা জাস্ট জারণ সংখ্যা সম্বন্ধে একটু জানতেছি। আর এই জিনিসটা একটু দয়া করে প্লিজ মনে রাখবা যে একমাত্র যখন যৌগ গঠন থাকে ঠিক তখনই তাদের চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা থাকে, বাট যখন তারা একক বা নিরপেক্ষ ভাবে থাকে তখন তাদের চার্জ সংখ্যা 0, তার মানে তাদের জারণ সংখ্যা 0। ওকে, অক্সিজেনের আমাদের কি বলছে জারণ সংখ্যা কত বা চার্জ সংখ্যা কত, -2 -2 -2 -2 -2 -2 -2 -2 +2, কে বলছে +2, জিয়াদ ইসলাম। +2 কেন, -2 হবে। ওকে, আচ্ছা লক্ষ্য করো অক্সিজেনের আমরা জানি কত, কত জানি আমরা, অক্সিজেন জানি হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা 8টা, তাই না? সো একটু লক্ষ্য করো তো, প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে 2 4 6টা। তাহলে এ যদি অষ্টক পূর্ণ করতে যায় তার আরো 2টা ইলেকট্রন লাগবে। সো সে যেহেতু 2টা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে হচ্ছে 8 আর 2 এ 10টা, -10। বাট তার প্রোটন সংখ্যা এখানে থেকেই গেল 8টা, তাহলে +8, তাহলে আমরা পাইলাম -2। তাহলে তার চার্জ সংখ্যা যেহেতু -2, তাহলে তার জারণ সংখ্যাও -2। একেবারে ক্লিয়ার 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 পানি। ওকে, সো এই বিষয়টা জানার পর এখন জারণ সংখ্যা থেকে আরো বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে, যে এখানে আমরা জারণ সংখ্যা থেকে বেশ কিছু বিষয়, প্রথম অবস্থায় নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0, যেটা আমি দেখলাম। সোডিয়ামের জারণ সংখ্যা 0 নিরপেক্ষ অবস্থায়, কারণ এত বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। যদি NaCl দিত তবে আমি বলতাম সোডিয়ামের +1 ক্লোরিনের -1, তবে বলতাম। বাট যেহেতু বিক্রিয়া ঘটেনি তার মানে তার প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, তার মানে তার চার্জ 0। এরপর আমি যদি বলি ক্লোরিন চার্জ 0, আমি যদি বলি ব্রোমিন চার্জ 0, আয়োডিন চার্জ 0, একেবারে সোজা জিনিস। তাহলে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের চার্জ সবসময় 0, বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর একটু লক্ষ্য করো, নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0 হয়। এখন এইটা আবার কি, এইটা আবার কি? সো দেখো এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এরা নিরপেক্ষ যৌগ কেন, কারণ হচ্ছে এদের কোনো চার্জ নাই। তাহলে চার্জ বিশিষ্ট যৌগ আবার কোনটা, ওই যে যৌগমূলক, এগুলোতেই যে দেখো উপরে কিন্তু চার্জ সংখ্যা দেওয়া, তাই না? এগুলো হচ্ছে আমাদের নিরপেক্ষ নয়, এগুলো যৌগমূলক, অর্থাৎ চার্জ বিশিষ্ট, আর এগুলোর হচ্ছে কোনো চার্জ নাই। কেমন করে লক্ষ্য করো, আমরা H2O টা দেখি, H2O। আচ্ছা এটা তো একটা যৌগ, সো এটার পরমাণুর মোট সংখ্যা কত হয়, জারণ সংখ্যা 0 হয়। সো একটু লক্ষ্য করো, হাইড্রোজেন হচ্ছে +1। আচ্ছা আমি ওটা একটু পরে দেখাচ্ছি, হাইড্রোজেন +1 ইন্টু হচ্ছে 2, সো এটা গেল। প্লাস হচ্ছে অক্সিজেনের আমরা জানি কত, -2, অক্সিজেনের জারণ সংখ্যা -2। সো কত হচ্ছে তাহলে 2 1 কে 2 প্লাস, আর মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস হবে, -2, তাহলে 2 - 2 = 0। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা, যেমন H2O তে হাইড্রোজেন আর অক্সিজেনের মোট জারণ সংখ্যা টোটাল 0, অর্থাৎ এই যৌগের মোট জারণ সংখ্যা টোটাল 0। ঠিক একইভাবে এটারও টোটাল 0, কারণ কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটু লক্ষ্য করো, সোডিয়ামের হচ্ছে আমাদের জারণ সংখ্যা +1, ক্লোরিন হচ্ছে -1, 1 - 1 0। H2SO4 নিয়ে একটু পরেই আলোচনা করতেছি, একটু পরে। এবার একটু লক্ষ্য করো, আমরা পরের ধাপে চলে যাই। তো এইখানে বলা হয়েছে যে যৌগমূলকের পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। এটা আবার কি, একটু খেয়াল করো। যৌগমূলক, সো যৌগমূলক আমরা জানি SO4 2-, SO4 2-, এটা একটা যৌগমূলক। অ্যামোনিয়াম NH4+, এটা একটা যৌগ। এর আধান সংখ্যা কোনটা, এই যে উপরে যেটা আছে, অর্থাৎ এটার আধান -2, এটার আধান +1। বাট এটার আধানটা আমরা কিভাবে নির্ণয় করব, এই যৌগমূলকের পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা, পরমাণু সমূহের কি মোট জারণ সংখ্যা এই আধানের সমান হবে কিভাবে। আচ্ছা নাইট্রোজেনের জারণ সংখ্যা কত সেটা বলো দেখি, নাইট্রোজেন কত। সো আমরা কিন্তু জানি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। নাইট্রোজেনের হচ্ছে প্রোটন সংখ্যা 7, তাহলে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকবে, 5টা। তাহলে সে গ্রহণ করবে কয়টা, 3টা। তাহলে তার কি হবে, অবশ্যই তার কি হবে, অবশ্যই তার কিন্তু -3 হবে তার জারণ সংখ্যা, তাই না? সো -3 তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা। আর হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে আমাদের +1, তাহলে +1 × 4 4 হবে। তাহলে একটু লক্ষ্য করো তো, 4 - 3 বা -3 + 4 করলে আমরা টোটাল +1 পাবো, ওই যে উপরে +1। অর্থাৎ আমরা যে বিষয়টা বুঝলাম যে যৌগমূলকের পরমাণু সমূহের যদি আমরা জারণ সংখ্যা যোগ করি তাহলে তাদের আধান সংখ্যা সমান পাই। তাদের কিসের সমান পাই, আধান সংখ্যা সমান পাই।
ওকে। আচ্ছা, এইবার একটু বিষয়টা এর পরেরটা একটু লক্ষ্য করি। সো এইখানে সালফারের বিষয়টা হচ্ছে কি, সালফারের বিভিন্ন আধান থাকে, 6 হয় কোনো সময়, 2 হয় কোনো সময়, 4 হয়। সো এক জায়গায় সালফারের জারণ সংখ্যা একটা বসে, বাট সেটা কিভাবে নির্ণয় করবো একটু পরে বুঝাচ্ছি। এরপরে একটু লক্ষ্য করে এখানে কি বলা হয়েছে, একই পরমাণু দিয়ে গঠিত অণু বা দ্বিপরমাণুক সমূহের জারণ সংখ্যা শূন্য হয়। এটা আবার ও নয়, শূন্য হয়। ওকে, যেমন কি আমরা জানি দ্বিপরমাণুক অর্থাৎ একই পরমাণু দিয়ে যারা যৌগ গঠন করে, H2, O2, Cl2, Br2, I2, এদের জারণ সংখ্যা সবসময় শূন্য, মনে রাখতে হবে এটা। যে সাপোজ Cl2 এর জারণ সংখ্যা কত, শূন্য, মনে রাখতে হবে বিষয়টা। I2 এর জারণ সংখ্যা কত, শূন্য। Br2 জারণ সংখ্যা কত, শূন্য। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ দ্বিপরমাণুক সমূহের জারণ সংখ্যা শূন্য। এইবার একটু খেয়াল করো, ভিন্ন ভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা আবার ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডে, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা -1, কারণ কি H প্লাস, এক হচ্ছে এর আধান, এর আধান কত, +1, আর ক্লোরিনের আধান হচ্ছে -1। এটা আমরা সবাই জানি। অর্থাৎ এদের জারণ সংখ্যা +1 আর -1, তাহলে এর পুরোটা হচ্ছে 0। বাট এখানে ক্লোরিনের যদি জারণ সংখ্যা বলি তাহলে এটা হচ্ছে -1। বাট তুমি যদি Cl2 এর ক্ষেত্রে লক্ষ্য করো, ওই যে একটু আগে বলেছে Cl2 হচ্ছে দ্বিপরমাণু, তাহলে দ্বিপরমাণুকের আবার কি আমাদের জারণ সংখ্যা শূন্য। তাহলে ভিন্ন ভিন্ন যৌগে, এটাও যৌগ এটাও যৌগ, একই মৌলের জারণ সংখ্যা, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1 ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ এখানে আবার ক্লোরিনের জারণ সংখ্যা 0, তাহলে ভিন্ন ভিন্ন হচ্ছে। তাহলে বিভিন্ন যৌগে একটা মৌলেরই জারণ সংখ্যা কি হয়, বিভিন্ন রকম হতে পারে। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। সো এই বিষয়টা জানার পর, আচ্ছা, সো আমরা একটু দেখি যে আমাদের গ্রুপ নম্বর 1-এ যারা আছে তাদের জারণ সংখ্যা হচ্ছে +1 সবগুলো। আমরা যদি লক্ষ্য করি, গ্রুপ 1-এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই সবগুলো জারণ সংখ্যা হচ্ছে +1। এখন যেহেতু ব্যতিক্রম আছে এই সবগুলো মৌলের ক্ষেত্রে, কোনো না কোনো মৌলের ব্যতিক্রম আছে, তাই তোমরা যদি এই কয়েকটি গ্রুপের জারণ সংখ্যা জানতে পারো, তাহলেই মোটামুটি তোমাদের এসএসসি পর্যায়ে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে গ্রুপ নম্বর 1-এ যতগুলো মৌল আছে সবগুলোরই হচ্ছে আমাদের জারণ সংখ্যা +1, একটু খেয়াল রাখতে হবে। এরপরে গ্রুপ নম্বর 2-এ যতগুলো মৌল আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলোর সব সময় জারণ সংখ্যা হচ্ছে +2, মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা কৌশল, যে যদি আমি কখনো এই এখান থেকে বা দ্বিতীয় গ্রুপের কোনো মৌলকে দেখি, সঙ্গে সঙ্গে তার জারণ সংখ্যা আমি কত বসে দেবো, +2 বসে দেবো। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে গ্রুপ 13। তাহলে গ্রুপ 13 হচ্ছে এইটা, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। বাট এই কয়টি যে গ্রুপ আছে এখান থেকে এখান পর্যন্ত, এগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। আর এগুলোতেই হচ্ছে মেইন ভেজাল। এগুলোর কি, এগুলোর বিভিন্ন রকমের কিন্তু জারণ সংখ্যা থাকে, একাধিক জারণ সংখ্যা থাকে এগুলোর। যেমন আমরা ওই যে কপারের দেখেছিলাম, কখনো কপার 2 জারণ সংখ্যা ইউজ করে, আবার কখনো 1 ইউজ করে, কখনো 3 ইউজ করে। ওকে, আচ্ছা, তো যাই হোক, 13 যে গ্রুপ আছে, এই 13 গ্রুপের সবগুলো মৌলের জারণ সংখ্যা হচ্ছে +3, এটা নিশ্চিত। মানে এখানে আর বাড়াবাড়ি হবে না, এগুলো একদম কি, একদম লিগেলটা দেওয়া হয়েছে। এরপরে দেখো গ্রুপ নম্বর 15, অর্থাৎ এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। ওকে, সো এইগুলোর সব সময় জারণ সংখ্যা হচ্ছে +5 অথবা -3ও হতে পারে। এর পরবর্তীতে গ্রুপ 16-তে যেগুলো আছে, অর্থাৎ এই অক্সিজেন, সালফার, এগুলো, সো এগুলোর সবসময় জারণ সংখ্যা হচ্ছে -2। এখন বলবা, গত ক্লাসে তো আমরা দেখছিলাম সালফারের জারণ সংখ্যা +6। আচ্ছা, একটু পরে বলতেছি। দেন গ্রুপ নম্বর 17, এর যতগুলো মৌল আছে নিশ্চিতভাবে এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি, -1। এগুলো সবগুলো জারণ সংখ্যা -1, খেয়াল রাখতে হবে। অপরদিকে আমরা যদি কয়েকটি ভিন্ন প্রকৃতির মৌল দেখি যেগুলো আসলে অন্যরকম আচরণ করে, যেমন কি আমরা সাধারণত জানি যে ধাতু সমূহের কি হয়, জারণ সংখ্যা কিন্তু প্লাস হয়। কারণ কি, ধাতু যারা তারা কি করে, ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ইলেকট্রন ত্যাগ করার ফলে তাদের আয়নটা ধনাত্মক হয়, অর্থাৎ তাদের জারণ সংখ্যা ধনাত্মক হয়। আর যেগুলো অধাতু সেগুলো কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, তাই তাদের যে জারণ সংখ্যা সেটা নেগেটিভ হয়। বাট এরা এমন একগুলো অধাতু, এরা সবগুলো অধাতু, কিন্তু এদের জারণ সংখ্যা ধাতুর মতো ধনাত্মক। ওকে, যেমন কি হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, তবু এর জারণ সংখ্যা +1। এরপরে কার্বনের জারণ সংখ্যা, এটা অধাতু যদিও, তবু এর যে জারণ সংখ্যা সেটা কিন্তু ধাতুর মতো ধনাত্মক। সো এটা দেখো, কার্বনের কখনো জারণ সংখ্যা +2, আবার কখনো +4। বাট মনে রাখতে হবে সবসময় এটাই ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই +4ই ব্যবহার করে।
ফসফরাস এটা একটা অধাতু, বাট এর জারণ সংখ্যা ধাতুর মতো ধনাত্মক। এর জারণ সংখ্যা +3, আবার কখনো সে +5 এই জারণ সংখ্যাটাও ইউজ করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই +5 ইউজ করে। ফসফরাসের জারণ সংখ্যা কত? +5, মনে রাখতে হবে। দেন সালফার, সো সালফারের যে জারণ সংখ্যা আছে +2, +4, +6, মানে এই তিনটাই সে ইউজ করে, বাট এই +6টা বেশি ইউজ করে। ওকে, আচ্ছা, বাট আমরা এখানে দেখেছিলাম গ্রুপ 16, সো সালফার যেহেতু গ্রুপ 16 হিসাব অনুযায়ী ছিল -2, বাট সালফারটা শুধু ব্যতিক্রম। যেমন আমরা গত ক্লাসে শিখেছিলাম H2SO4, এখানে তোমাকে বলে দিছে যে কি সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। সো আমরা কি করব, ধরি সালফারের জারণ সংখ্যা x, কি করব, ধরি সালফারের জারণ সংখ্যা x। এখন আমি পুরোটা লিখবো H2SO4, এটা সমান হচ্ছে 0, কারণ কি নিরপেক্ষ যৌগের মৌলসমূহের কি জারণ সংখ্যা যোগফল 0 আসবে। আচ্ছা, ভালো কথা। এবার একটু খেয়াল করো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। আর যেহেতু গ্রুপ 1 এর সবার +1, তাহলে হাইড্রোজেন যেহেতু গ্রুপ 1 এ আছে, তাই কিন্তু এর +1 জারণ সংখ্যা। সো একটু খেয়াল করো, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে 1 আর 2 গুণ করলে 2 পাবো আমরা। প্লাস সালফারের জারণ সংখ্যা, এটাই তো বের করতে হবে, সো এটাকে আমরা x ধরেছি, দিলাম x। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা, যেহেতু আমাদের অক্সিজেন কোথায় অবস্থান করতেছে? 16 নম্বর গ্রুপে। আর আমরা জানি যে 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমাদের সব সময় জারণ সংখ্যা -2, তাহলে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যাও কিন্তু -2। তাহলে -2 আর 4 গুণ করলে -8 পাবো, একবারে এখানে -8 লিখে দিলাম, এটা সমান 0। এবার একটু খেয়াল করো যে আমরা যদি x টাই পাশে রাখি, তাহলে -8 ও পাশে গিয়ে +8 হবে, +2 ও পাশে গিয়ে -2 হবে, তাহলে x সমান 8 - 2 6। তাহলে x যেহেতু সালফারের জারণ সংখ্যা, তাহলে সালফারের জারণ সংখ্যা 6, অ্যানসার। ওকে, তাহলে সালফারের জারণ সংখ্যা কি 6। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে ওই যে আমরা কপার সালফেটে এখানে বুঝতে পারিনি, সো এই পুরোটা 0 ধরবো আমরা। এখানে কি বের করতে বলেছিল যে কপারের জারণ সংখ্যা বের করো, সাপোজ কপারের জারণ সংখ্যা বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে কপার হচ্ছে আমাদের কপারের জারণ সংখ্যাকে আমি x ধরলাম, তাহলে x প্লাস এখানে SO4 এর পুরোটা নিতে হবে, এটা যৌগমূলক, তাহলে যৌগমূলকের যোজনী কত? অবশ্যই -2, মানে এটার এই যৌগমূলকে সালফেটের কি -2 যোজনী। কেমন করে? এটার এই সালফার আর অক্সিজেনের যোজনী যোগ করে দেখো -2 আসবে, একটু আগে দেখাইছি, তাই না? তাহলে -2, তাহলে x -2 মানে মাইনাস প্লাসে একদম -2। ওকে, এটা সমান 0, তাহলে x সমান কত হবে? জাস্ট -2 এই পাশে গিয়ে +2 হবে। তাহলে x যেহেতু হচ্ছে কপার, তাহলে কপারের আমাদের জারণ সংখ্যা +2, অ্যান্সার। আচ্ছা, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো জানি। এরপরে আমি যদি তোমাদেরকে একটা দিয়ে তোমাদের কাছ থেকে উত্তর চাই, বাট সেক্ষেত্রে মনে রাখবা এখানে এই যে গ্রুপ, এগুলাই তোমাদের কাজে লাগবে। আমি কি বলবো দেখো, এসএসসি পর্যায়ে এর বাইরে থেকে অন্যান্য গ্রুপ থেকে সাধারণত দেয় না। এই কয়েকটা যদি তুমি মনে রাখতে পারো না, একদম তোমার কাছে এমনিতেই সোজা মনে হবে। আচ্ছা, তোমাদের কাছে আমি এখন এই প্রশ্নটা রাখতেছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে তুমি ম্যাঙ্গানিজের কি বের করো? জারণ সংখ্যা বের করো। ওকে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো, একটু জানাও দেখি কত আসে। মনে রাখতে হবে বিষয়টা যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাহলে ম্যাঙ্গানিজের জনসংখ্যা বের করতে গেলে আমাদের পটাশিয়াম আর অক্সিজেন লাগবে। তাহলে পটাশিয়াম হচ্ছে আমাদের প্রথম গ্রুপের মৌল, অক্সিজেন হচ্ছে আমাদের 16 নম্বর গ্রুপের মৌল। এই যে গ্রুপ 1, এই যে গ্রুপ 16। এখন তুমি জাস্ট ম্যাঙ্গানিজের যে জারণ সংখ্যাটা সেটা একটু জানাও দেখি। আচ্ছা, জাহিদ হাসান +7, নাইম হাসান +7, মমিতা মিম +7, রিয়া রয় +7, মাহমুদ ইসলাম +7, জেসমিন +7। আচ্ছা, +7। ওকে, একদম অ্যান্সার কিন্তু কারেক্ট আছে। কেমন করে দেখি? সো পটাশিয়াম যেহেতু আমাদের প্রথম গ্রুপের মৌল, এর জারণ সংখ্যা হচ্ছে +1। দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো যেহেতু গত রাতে কিন্তু তোমাদের বুঝাতে সমস্যা হয়েছিল, যার কারণে আমি এটা বের করেছি। সো এটার মাধ্যমে মোটামুটি ভাবে এসএসসি পর্যায়ে তোমাদের এটা চলে যাবে। ওকে, আচ্ছা, পটাশিয়াম হচ্ছে আমাদের 1, ম্যাঙ্গানিজকে আমি x ধরেছি, অক্সিজেন হচ্ছে -2, তাহলে 4 গুণ -2 -8 হবে, এটা পুরোটা সমান 0 ধরবো। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে x এর মানটা বের করি, x সমান তাহলে +8 ওপাশে গিয়ে মানে -8 ওপাশে গিয়ে +8 হবে, +1 ওপাশে গিয়ে -1 হবে, x সমান তাহলে +7। তাহলে আমাদের ম্যাঙ্গানিজের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে +7। ওকে, আচ্ছা, সো অনেক ধন্যবাদ।